আর এখানে আমি আবার বলতেছি, তোমাদের টেস্ট পেপারগুলোতে কিন্তু তরঙ্গের একাধিক ম্যাথে ভুল আছে, বিশেষ করে ইকুয়েশনের ম্যাথগুলো ভুল আছে। সো আমার এই ক্লাসটা দেখলে ভুলগুলো আশা করি তোমরা কারেক্ট করে ফেলতে পারবা। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটা তরঙ্গ চ্যাপ্টার নিয়ে। তো তোমরা অবশ্যই জানো যে তরঙ্গ চ্যাপ্টারটা বিগত বছরগুলোর শর্ট সিলেবাসে ছিল না। সো অনেক বছর পর এই চ্যাপ্টারটা এইচএসসি পরীক্ষায় এবার অ্যাড করতেছে আর কি, বা অ্যাড করছে অলরেডি। তো এই চ্যাপ্টারটা তুলনামূলক বড়, তবে এখানে টপিক খুব সীমিত। সো এই চ্যাপ্টারে বিগত বছরে, মানে বিগত লাস্ট বোধহয় 2019 সালে এখান থেকে প্রশ্ন আসছিল, এবং টেস্ট পেপার থেকে বাছাইকৃত কিছু প্রবলেম নিয়ে এই ক্লাসটা সাজানো হবে। এবং এই ক্লাসে এই চ্যাপ্টারে হয়তো 6-7টা ম্যাথ প্রবলেম করানো হবে, এবং এই কয়টা ম্যাথ প্রবলেম করলে আশা করা যায় ইনশাল্লাহ তোমরা এইচএসসি পরীক্ষায়, বিশেষ করে 2026 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী আসো তারা এখান থেকে কমন পেয়ে যাবে আশা করা যায়। তো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন, ঢাকা বোর্ড 2019। তো তোমরা যদি প্রশ্নটা দেখো, এখানে হচ্ছে একটা তরঙ্গের ইকুয়েশন দিয়ে দিছে y1 = দিয়ে। তো দিয়ে এখানে গ নম্বরে বলছে এই তরঙ্গটা তরঙ্গ দৈর্ঘ্য কত। তো এখন যখন আমাদের হচ্ছে এই চ্যাপ্টারে 1-এর গ, এটা ঢাকা বোর্ড 2019-এর গ নম্বর। তো আমাদের এখানে ইকুয়েশন রিলেটেড প্রশ্নগুলো কিন্তু প্রচুর আসে। তো আমরা হয়তো বা সবাই অলরেডি জানি যে তরঙ্গের সাধারণ সমীকরণ কি বলো তো, y সমান কি a sin 2π/λ vt - x অথবা vt + x, এটা একটা হতে পারে। এবং আরেকটা হচ্ছে কি, এখান থেকে এটা আসে ওমেগা টি মাইনাস হচ্ছে kx, এখানে k সমান কি 2π/λ। আমি কিন্তু আগেও বলতেছি, আবারও বলতেছি, আগের ভিডিওগুলোতে, এর আগে নিউটনের বলবিদ্যার কাজ ক্ষমতা শক্তির যে ভিডিওটা ছিল, যে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে যা সমাধান করে দেওয়া এবং মোটামুটি কম সময়ে যতটা ভালো প্রিপারেশন নেওয়ানো যায়। আমি খুব বেশি ডিটেলসে কিন্তু যাব না, ডিটেলস ক্লাসে কিন্তু এগুলো ইকুয়েশন কই থেকে আসছে না আসছে এগুলো কিন্তু আমি দেখাইছি আর কি। হ্যাঁ, তো যাই হোক, তরঙ্গ দৈর্ঘ্য। তো আমার এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে y1 = 100 sin π, ভিতরে হচ্ছে 600t - 5x মিটার। তো এটা এখানে একক যেটা দেওয়া থাকবে সেই এককেই লিখবা, মিটারে থাকলে মিটারে, সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটারে। আর যদি কখনো এরকম কিছু না বলা থাকে তো তখন তুমি স্বাভাবিকভাবে লিখবা যে এত একক, ঠিক আছে। তো খেয়াল করো, তোমার এখানে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত। এখন এইটাকে আমি এই দুইটার মধ্যে কোনো একটার সাথে তুলনা করব, কম্পেয়ার করব, ঠিক আছে। আমার টার্গেট হইতেছে ল্যামডা বের করা। তো এখন প্রথমটার সাথেও কম্পেয়ার করা যায়, দ্বিতীয়টার সাথেও কম্পেয়ার করা যায়। মানে এখানে কিন্তু আমি দুইটা ইকুয়েশনই লিখছি আসলে, এই দুইটা কিন্তু একই ফরম্যাট, মানে একই জায়গা থেকে আসছে আলটিমেটলি। তো এখন তুমি এটার সাথে এই দুটার মধ্যে কোনটার ভালো মিল পাচ্ছ বলো তো। এটার সাথে কিন্তু এই ইকুয়েশনটার ভালো মিল পাওয়া যেতেছে, কারণ একদম সিম্পল বাংলা যদি বলি, এখানে দেখো প্রথম ইকুয়েশনে এক্স এর সাথে কিছু ছিল না, ছিল কি শুধু এক্স ছিল, বাট এখানে কিন্তু এক্স এর সাথে একটা -5 আছে। তো এটার সাথে কম্পেয়ার করলে আমার জন্য তুলনামূলক ইজি হবে। তাহলে এটার সাথে যদি কম্পেয়ার করতে চাই, এই যে এখানে সাইন পাই লেখা আছে, এই পাইটা বাইরে রাখা যাবে না, কারণ এই ইকুয়েশনে কিন্তু ব্র্যাকেটের বাইরে কিছু নাই। খেয়াল করো, এই ইকুয়েশনে কি, এ সাইন ব্র্যাকেটে ওমেগা টি মাইনাস কে এক্স, তো বাইরে কিছু রাখা যাবে না। তাহলে পাইটা ভিতরে দিয়ে দিই, 600 π t - 5 π × x, বোঝা গেল। এবার আমি ওটার সাথে কম্পেয়ার করবো, তাহলে এখান থেকে বলা যায় না যেখানে কে সমান কি বলতো 5 π, এটাকে সাধারণ সমীকরণ, এটা লিখে ইকুয়েশনটা তুলবে, এরপরে ইকুয়েশন লিখবা যে কে, এই যে আমরা জানি তরঙ্গের সাধারণ সমীকরণ, আমরা জানি অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ, এখানে অগ্রগামী কথাটা উল্লেখ নাই যদিও, তারপরে লিখবা অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ। তুমি কোনটার সাথে কম্পেয়ার করতেছো সেটা লিখবে আর কি। তাহলে যে আমি প্রথমটা দ্বিতীয়টার সাথে যেহেতু কম্পেয়ার করতেছি, তাহলে এ সাইন ওমেগা টি মাইনাস এক্স, এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। তো কি পাচ্ছি খেয়াল করো, তাহলে কি পাচ্ছি, কে সমান কি 5 π, তাই তো, কারণ এখানে এক্স এর সাথে যেটা আছে আর এখানে এক্স এর সাথে যেটা আছে এই দুটা কি সমান ধরতে হবে, তাই না। তো কে সমান আমি কি বললাম একটু আগে, 2π/λ। 2π/λ = কি 5 π, পাই কেটে যাচ্ছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হচ্ছে বলো তো, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 2/5, দ্যাট ইজ হচ্ছে 0.4 মিটার। তাহলে আমাদের কিন্তু গ নম্বরের আনসারটা হয়ে গেল 0.4 মিটার। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কিন্তু মানে বেসিক একদম কোশ্চেন, মানে এরকম ইকুয়েশন থেকে যদি আসে গ নম্বরে সাধারণত এই ধরনের প্রবলেমই দেয়। তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য না আছে এফ, দ্যাট ইজ কম্পাঙ্ক জানতে চাইতে পারতো, বেগ ভি জানতে চাইতে পারতো। তো কম্পাঙ্ক জানতে চাইলে ওমেগা থেকে আসতে হতো, কম্পাঙ্ক যদি বলতো তাহলে ওমেগাকে যেটাকে ভাঙতাম। ধরো এখানে কম্পাঙ্ক চাইছে, তখন আমি লিখতাম কি শর্ত মতে ওমেগা সমান 600 π, আর ওমেগা সমান কি 2πf, 2πf = কি 600 π। তাহলে পাই কেটে যাচ্ছে, এফ সমান তাহলে কত
300 হার্টজ। তাহলে এখান থেকে কিন্তু এফও বের করা যেতে পারতো, যদি এখানে এফটা চাইনি, বাট যদি চাই সেক্ষেত্রে। তো ঘ নম্বর প্রশ্ন যেটা বলছে যে উদ্দীপকের সৃষ্ট নতুন তরঙ্গটিতে সর্বোচ্চ বিস্তারের অবস্থানগুলো নির্ণয় করা সম্ভব কিনা। তো দেখো এই কোশ্চেনটা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই মানে খুবই, এটা কিন্তু পরীক্ষায় চলে আসে। তো বলছে মানে উদ্দীপকটা একটু খেয়াল করো, বলছে উদ্দীপকের তরঙ্গটি বাধা পেয়ে প্রতিফলিত হয়ে একই পথে বিপরীত দিকে ফিরে আসছে, এসে একটা নতুন তরঙ্গ তৈরি হয়েছে। মানে বিষয়টা এরকম যে ধরো এই তরঙ্গটা এইদিকে গেছে, ধরো এটা এরকম, এটা মোটামুটি ছোট বড় হয়েছে যদি একটু, আর একটা হচ্ছে এদিকে রিটার্ন আসছে, তাহলে এই দুইটা মিলে একটা তরঙ্গ তৈরি হয়েছে, এটা এখানে বলা হয়েছে, বুঝছো। আমি বলছে যে ওই তরঙ্গের সর্বোচ্চ বিস্তার, তো বোঝাই কিন্তু যাচ্ছে সর্বোচ্চ বিস্তার, এই যে এই পয়েন্ট, এই যে এই পয়েন্ট এগুলো সর্বোচ্চ বিস্তার, এটা কিন্তু বোঝাই যাইতেছে। তবে আমাকে প্রশ্নে বলা হয়েছে এটা গাণিতিক ভাবে বের করতে হবে, মানে এই সর্বোচ্চ অবস্থানগুলো গাণিতিক ভাবে বের করতে হবে। তো একটা তরঙ্গ মানে আমাদের তরঙ্গ সম্পর্কে যাদের ন্যূনতম ধারণাও আছে, মোটামুটি যারা একটু পড়াশোনা করছো তারা কিন্তু অলরেডি বুঝে গেছো, এটা হচ্ছে স্থির তরঙ্গের কনসেপ্ট। আমরা কিন্তু জানি যে দুইটা তরঙ্গ যখন একটার সাথে আরেকটা উপরিপাতন হয় তখন তিনটা ঘটনা ঘটে, এক হচ্ছে বিট, দুই হচ্ছে স্থির তরঙ্গ, আর একটা হচ্ছে ব্যতিচার। তো যখন একটা তরঙ্গ যে দিকে গেছে উল্টা দিকে ব্যাক আসছে, একদম বিপরীত দিকে প্রতিফলিত হয়ে ব্যাক আসছে, এটা কিন্তু স্থির তরঙ্গের কনসেপ্ট, তাই না। তাহলে আমাকে প্রথমে এই তরঙ্গের ইকুয়েশন বের করতে হবে। তাহলে এখানে একটা ইকুয়েশন তো দেয়া আছে, y1 ইকুয়াল টু কি 100 সাইন, আমি এই পাইটা ভিতরে লিখে দিচ্ছি, হ্যাঁ 600 পাইটি মাইনাস হচ্ছে 5 পাই এক্স, এটা হচ্ছে y1। আর y2 কত বলো তো, y2 হচ্ছে y1 যেদিকে গেছে y2 ঠিক অপোজিট ডিরেকশনে ব্যাক আসছে, উল্টা দিকে ব্যাক আসছে, তাই না। তাহলে একদম কমন সেন্স ইউজ করে কিন্তু এটা বলা যেতে পারে যে এটা যেদিকে গেছে ভাইয়া এটা তো তার উল্টা দিকে আসছে, তাহলে এটা কত হবে বলো তো, প্লাস 5 পাই এক্স, তাই না। কথা কি বুঝছো। তবে এখানে সামান্য একটু ঝামেলা আছে, কি ঝামেলা জানো, দেখো এটা একটু বুঝতে হবে, নাহলে এখানে কিন্তু সামান্য একটু ভুলও আছে, আমি যে লিখছি না এখানে সামান্য একটু ভুল আছে, তো ভুলটা বোঝানোর জন্য আসলে আমি এটা এইভাবে লিখছি। তো যাই হোক, ভুলটা কই হয়, এই যে এটাতে এক সামান্য একটু ত্রুটি আছে, কি ত্রুটি, y1 যে দিকে গেছে y2 উল্টা দিকে ব্যাক আসছে না। তো ধরো আমি যে দিকে গেছি অপোজিট ডিরেকশনে যদি আসি, তাহলে শুরুর যে তরঙ্গ আর পরবর্তী যেটা, এই দুটোর মধ্যে কিন্তু একটা দশা পার্থক্য তৈরি হচ্ছে। দশা পার্থক্য মানে কোণের পার্থক্য, এবং সেটা কত, 180 ডিগ্রি। মানে আমি যেদিকে গেছি উল্টা দিকে ব্যাক আসছি, তাহলে এই দুটার মধ্যে একটা দশা পার্থক্য তৈরি হলো, এই দশা পার্থক্যটা কিন্তু পাই বা 180 ডিগ্রি। এই জন্য এই সেকেন্ড ইকুয়েশনে এটার সাথে আমাকে কি লিখতে হবে বলতো, এটা কিন্তু পাই লিখতে হবে, প্লাস হচ্ছে পাই। এটা কিন্তু অনেক জায়গাতে ভুল থাকে, এবং এটা ম্যাক্সিমাম বইগুলোতে আমি দেখছি, বিশেষ করে গাইডগুলোতে, যে পাইটা ইনক্লুড করে না, এই পাই ছাড়ে অঙ্কটা করে, সো এটা কিন্তু ভুল। ওকে, তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, তাহলে y2 ইকুয়াল টু দেখো মাইনাস 100 সাইন 600 পাই টি প্লাস 5 পাই এক্স। আশা করি সবাই বুঝতে পারছো কেন মাইনাস হইলো, কারণ পাই প্লাস মানে কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, থার্ড কোয়াড্রেন্ট, এবং তৃতীয় চতুর্ভাগে সাইন হয় কি নেগেটিভ, এবং এই জন্য কিন্তু এই পায়ের জন্য আমি এখানে মাইনাস লিখছি। তাহলে y1 এটা, y2 এটা, তাহলে এই দুইটা মিলে আমার হচ্ছে নতুন তরঙ্গ তৈরি হয়েছে। তাহলে ওই তরঙ্গের আমরা হচ্ছে ইকুয়েশনটা লিখি, তাহলে y সমান y1 প্লাস y2, তাহলে এই যে 100 সাইন 600 পাই টি মাইনাস 5 পাই এক্স মাইনাস 100 সাইন 600 পাই টি প্লাস 5 পাই এক্স। ওকে, তো আমি যদি এখানে 100টা কমন নেই, তাহলে যে দেখো এটা কি সাইন সি মাইনাস সাইন ডি সূত্র পড়ে গেল, তাই না, সাইন সি মাইনাস সাইন ডি। তো সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি বলো তো, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি, 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2। ওকে, তো তাহলে এই যে আমার হচ্ছে লব্ধি যে তরঙ্গ, টুটা বাইরে আনলাম, তাহলে 200, দেখো এখানে তাহলে ইকুয়েশনটা কি হলো, এই 600 পাইটি কেটে যাচ্ছে, তাহলে 5 5 এ 10 হচ্ছে, উপরে 10 ভাগ 2 করলে আবার কত হচ্ছে, ওই 5ই হইতেছে, তাহলে কি মাইনাস 5 পাই এক্স, বুঝতে পারলা, ইন্টু হচ্ছে কস, এখানে এটা কাটা যাচ্ছে, তাহলে 1200 পাইটি ভাগ 2, তাহলে কত হচ্ছে 600
পাই টি। আর এই মাইনাসটা আমি যদি বাইরে নিয়ে আসি, তাহলে যে -200 সাইন 5 পাই এক্স ইন্টু কস 600 পাই টি। তাহলে এই যে লাইনটা লিখছি, এই লাইনটাই কিন্তু আমার কিসের ইকুয়েশন বলতো? এটাই হচ্ছে আমার নতুন যে স্থির তরঙ্গটা তৈরি হয়েছে, ওই স্থির তরঙ্গের ইকুয়েশন। মাইনাস কিন্তু থাকবেই এখানে, কিন্তু মাইনাস অনেকে কিন্তু যারা ওই যে ওখানে পাই দিবে না, তাদের কিন্তু এখানে মাইনাস আসবে না, হিসাবটা কিন্তু ভুল হয়ে যাবে। তো এখানে কিন্তু মাইনাস থাকবে, ওকে? এবং এটাই হচ্ছে। আচ্ছা, ওই ভিডিওটা মাঝখানে কেটে গেছিল, সো আমি ওই জিনিসটা খেয়াল করি নাই। তো দেখো, তো আমাদের ইকুয়েশনটা এটা আসছে। তো এখন আমার এখান থেকে চাইছে প্রশ্নে যে সর্বোচ্চ বিস্তার কোথায় হবে, তাই না? সর্বোচ্চ বিস্তারের অবস্থানগুলি। তাহলে আমরা একটা কাজ করি, এখন হচ্ছে এটার বিস্তার কত, এই ইকুয়েশনের বিস্তার কত। দেখো, বিস্তার হইতেছে, এখানে বিস্তারকে আমরা সাধারণত এর দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে বিস্তার হচ্ছে কত বলতো? এই যে এই অংশটা বাদে, মানে টি যেটাতে আছে, মানে কজের সাথে তো টি আছে, এই টি আলা অংশটা বাদে বাকি পুরোটাই কিন্তু আমার কি বলতো? বিস্তার। এবং তাই কিন্তু হয় সবসময় এই স্থির তরঙ্গের অঙ্কগুলোতে তোমার টি ব্যতীত যে অংশটা থাকে, যেমন এখানে কজের সাথে টি আছে, তাহলে টি আলা অংশটা বাদ, তো ওইটা বাদে বাকি পুরোটা হচ্ছে বিস্তার। আবার এটা কিন্তু এমন হইতে পারতো সাইনের সাথেও টি থাকতে পারতো, তো সাইনের সাথে টি থাকলে তখন সাইন বাদ, বুঝছো? তো খেয়াল করো, এখন এর সর্বোচ্চ মান, তাহলে এর সর্বোচ্চ মান বলো তো, সর্বোচ্চ মানের ক্ষেত্রে আমি বলতে পারি না এই সাইন এটা এর ভ্যালু কত হবে বলতো? 5 এর ভ্যালু কত? +-1 হবে। কেন +-1? কারণ কি, আলটিমেটলি 200টা তো ফিক্সড, তাই না? -200টা তো ফিক্সড। তাহলে এই সাইনের উপরে তো ডিপেন্ড করতেছে যে তোমার বিস্তারের ভ্যালু কোথায় কি হবে। তো সাইন থিটার আবার সর্বোচ্চ ভ্যালু হয় 1। তো +- দেওয়ার উদ্দেশ্য যেহেতু তরঙ্গ, সো উপরেও গেছে আবার নিচেও গেছে, সো অবশ্যই এখানে এটা +- চলে আসবে। আচ্ছা, এখানে কিন্তু আমি এই যে তোমার এই মাইনাসটা এখানে নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমার হচ্ছে বিস্তারের আমি ভ্যালু বের করতেছি যে কোথায় কোথায় হবে। আর তার চেয়ে বড় কথা, এখানে আমি +- নিছি, সো এক্সট্রা করে আর এখানে কিন্তু এই মাইনাসটা দেওয়ার কোনো দরকার নেই। তবে এই পর্যন্ত অবশ্যই মাইনাস রাখবা, ঠিক আছে? এখন দেখো, এটা হচ্ছে ত্রিকোণমিতির কনসেপ্ট। সাইন থিটার সমান হচ্ছে যদি +-1 হয়, তাহলে থিটার সমান কি হয় বলতো? থিটার সমান হয় 2n+1 ইন্টু π/2, ঠিক আছে? 2n+1 ইন্টু π/2, এটা হচ্ছে তোমার সাইন থিটা গুলো +-1 হলে সেই সূত্রটা আর কি। তুমি এখানে এন এর বিভিন্ন ভ্যালু যদি বসাও, তুমি এখানে একবার +1 পাবো, একবার -1 পাবো। যেমন মনে করো এন এর ভ্যালু যদি 0 বসাও, তাহলে π/2, সাইন π/2 এর মান কত? +1। আর তুমি যদি এন এর ভ্যালু এখানে 1 বসাও, তাহলে 3π/2, তো 390 কত হয়? 270। এবং তুমি সাইন 270 ডিগ্রির ভ্যালু তুমি যদি ক্যালকুলেটরে বের করো, তুমি কিন্তু পাবা হচ্ছে অবশ্যই -1। সো একসাথে কিন্তু এটা দিয়ে +-1 বোথ হয়ে যাচ্ছে, তাই না? তাই আমি এখান থেকে বলতে পারি পাই পাই কেটে যাচ্ছে, তাহলে x = 2n+1 ডিভাইডেড বাই 5 × 2 = 10। এন্ড এখান থেকে বলা যায়, তাহলে n এর বিভিন্ন ভ্যালু আমরা যদি বসাই, n = 0 হলে x = কত হয় বলো তো? 1/10, দ্যাট ইজ কি 0.1 মিটার। তারপরে n = 1 হলে x = কি বলো তো? 3/10, দ্যাট ইজ হচ্ছে 0.3 মিটার। তারপরে n = 2 হলে x = কত বলো তো? 5/10, দ্যাট ইজ হচ্ছে হাফ মিটার। এই দূরত্ব। তারপরে এর পরেরটা কত হবে? এখান থেকে বলা যায় না 0.7, এর পরেরটা কি হবে? 0.7। তারপরে ডট ডট, আর লেখার দরকার নেই, মানে 0.2 করে বাড়তেছে। তার মানে আমি এখানে লিখবো যে সর্বোচ্চ বিস্তার পাওয়া যাবে, সর্বোচ্চ বিস্তার পাওয়া যাবে, সর্বোচ্চ বিস্তার পাওয়া যাবে কোথায় কোথায় বলো তো? 0.1, 0.3, 0.5, 0.7 ডট ডট ডট, এই বিন্দুগুলোতে, ঠিক আছে? এই বিন্দুগুলোতে বা x = এত হলে সর্বোচ্চ বিস্তার পাওয়া যাবে। তাও বোঝা গেল এটা? শোনো, আমি একটা কথা, এটা কি সবাই বুঝতে পারছো? এইটা যদি বোঝো, এটা কিন্তু তোমার ইকুয়েশন রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এবং এটা কিন্তু অনেক বইয়ে ভুল করে দেওয়া আছে। ভুলটা কই করছে ওরা জানো? ওই পাইটা যোগ দেয় নাই, পাইটা কিন্তু যোগ হবে, এই জিনিসটা খেয়াল রাখো। ওই যে একটু আগে যেটা আমি বলছিলাম। তো এখানে তুমি যদি এটা বিশ্বাস না হয়, তাহলে তুমি আরেকটা বিন্দু নাও, n = 3 হলে x = কত হচ্ছে দেখো, এই যে 6 রেখে 7, 7/10। তো তাইলে কি একটা প্যাটার্ন মানতেছে, 0.2 করে বাড়তেছে, তাই না? সো এইভাবে করলে কিন্তু এটা হয়ে যাবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো, সবাই এটা উঠায় নাও। তো এখন আমরা রাজশাহী বোর্ড 2019 এটার ম্যাথটা দেখবো, এবং এটা হচ্ছে ইকুয়েশন রিলেটেড একটা ম্যাথ প্রবলেম। তো দেখো, বলছে একটা তরঙ্গের সমীকরণ, তো এখানে ইকুয়েশন দিয়ে দিছে। ইকুয়েশন হচ্ছে y = 3, এটা হচ্ছে x, t লিখছে, মানে x আর t এর ফাংশন। তো এটা না লিখলেও চলবে, তুমি সরাসরি y = লেখো, তাও হবে, ওটা দিলেও কোনো সমস্যা নেই। তাহলে 60 + 0.018x
প্লাস হচ্ছে পাই বাই 4। ওকে, তো এখন আমাকে বলছে পর্যায়কাল হিসাব করো, তো পর্যায়কাল হিসাব করতে বলছে। তো দেখো, তো আমার তরঙ্গের সাধারণ সমীকরণ আমি ওখানে কিন্তু শুরুতেই লিখে রাখছিলাম যে একটা হয় কি y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা ভিটি মাইনাস, এখানে প্লাস আছে সো আমি প্লাস দিব, আর আরেকটা হচ্ছে a sin ভিতরে হচ্ছে ওমেগা টি প্লাস হচ্ছে x। ওকে, তো এখন কথা হইতেছে আমি কোনটার সাথে কম্পেয়ার করবো, আমি হচ্ছে সেকেন্ডের সাথে করবো। তো সেকেন্ডের সাথে করলে আমার জন্য সহজ, কারণ কি যে x এর সাথে শুধু কে আছে, এখানেও x এর সাথে শুধু একটা ভ্যালু আছে, নিচে কিছু নাই। মানে নিচে কিছু নাই বলতে আমি বুঝাতে চাইতেছি কি, মানে x এর সাথে এখানে কিছু নাই, তাই না? এখানে x এর সাথে কে আছে, তুমি দেখো এখানে x এর সাথে তো 0.018 আছে, তো তার মানে কি এই দুটার মধ্যে কোনটার সাথে এটা যাচ্ছে, সেকেন্ডের সাথে। সো এটার সাথে কম্পেয়ার করলে ইজি হবে। দেখো অঙ্ক কিন্তু উপরেরটাতেও করা যায়, বাট এটাতে করলে ইজি হবে। তো এটাকে আমরা একটু লিখি যে এটাকে y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস x, কিন্তু এর সাথে দেখো এক্সট্রা একটা ডেল্টা আমি লিখছি, কেন বলতেছি দেখো এই পাই বাই 4টা যে এক্সট্রা আছে না, এই পাই বাই 4টাকে কি বলে জানো, এই পাই বাই 4টা হচ্ছে আদি দশা। সো যদি একটা এরকম আদি দশা থাকে, পাই বাই 4 বাই অন্য কিছু যদি যোগ থাকে, তুমি প্লাস একটা ডেল্টা লিখে দিবা, জাস্ট, আর কিছুই করার দরকার নেই, বুঝছো? মানে এই ডেল্টাটা দিয়ে বুঝাচ্ছি যে এটা সাম্যাবস্থা থেকে শুরু হয় না, এটা শুরুতে এটার একটা ছিল, ওখানে একটা ভ্যালু ছিল বা সরণ ছিল। তো যাক, এর সাথে আমি যদি তুলনা করি, তো আমার আমার এখানে চাইছে হচ্ছে পর্যায়কাল। তো পর্যায়কালটা কিন্তু কার মধ্যে আছে, ওমেগার মধ্যে আছে, তাই না? তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে ওমেগা সমান কত বলতো, 36। আর ওমেগা সমান আমরা কিন্তু জানি 2 পাই বাই টি ইকুয়াল টু কত, 36। তাহলে টি ইকুয়াল টু কত হচ্ছে বলতো, 2 পাই বাই 36। তাহলে যদি আমি ভাগ করি না হিসাবটা করি, তাহলে কত আসে দেখো, তাহলে এই যে 0.175, তাহলে 0.175 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমার প্রথমটা অ্যান্সার, দ্যাট ইজ হচ্ছে পর্যায়কাল। বুঝা গেল? ক্লিয়ার? তো এখানে ঘ নাম্বার প্রবলেমটা দেখো, এখানে বলছে x ইকুয়াল টু 0 ধরে ভিটি গ্রাফের প্রকৃতি কেমন হবে। তো ভিটি গ্রাফ মানে হচ্ছে বেগ বনাম সময়ের গ্রাফ, তাই না? তো আমাদের এখানে যেটা দেয়া আছে, এটা কিন্তু দেয়া আছে y এর গ্রাফ, দ্যাট ইজ হচ্ছে সরণের গ্রাফ। তো এখানে x ইকুয়াল টু 0 ধরতে বলছে, তাহলে x ইকুয়াল টু 0 হলে আমরা এখান থেকে বলতে পারি কি y ইকুয়াল টু 3 sin 36t প্লাস পাই বাই 4। মানে এই যে এই টার্মটা 0 হয়ে গেল, হ্যাঁ, এই টার্মটা কিন্তু আর থাকলো না। ওকে, তো এখন আমাকে এখানে বলছে ভিটি গ্রাফের প্রকৃতি কিরূপ হবে। তো এটা তো সরণের ইকুয়েশন, তাহলে এখান থেকে বেগ বের করবো কিভাবে? আমরা কিন্তু জানি যে সরণকে যদি সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব, আমরা কিন্তু বেগ পেয়ে যাব। এখন এটা তো খুবই সিম্পল একটা ডিফারেন্সিয়েশন, সাইনে করলে হয় কি কস, এরপরে কি চেন রুল, তাহলে ভিতরে কি কি, তাহলে কি 36, তাহলে 108 কস 36t প্লাস হচ্ছে পাই বাই 4। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু এই ডেরিভেশন করে যেটা আসলো, এটাই হচ্ছে আমাদের বেগের ইকুয়েশন। আর কি করো, এটা তো একটা কজের ফাংশন, তো কজের তো আমরা শেপটা জানি কেমন হয়। এরপরেও যখন তুমি গ্রাফ প্লট করবা, তুমি এখানে কিছু বিন্দু বের করে দেখাবা। প্রথমে t ইকুয়াল টু 0 সেকেন্ডে দেখাও, তাহলে v ইকুয়াল টু 108 cos পাই বাই 4, এবং এটার ভ্যালু হচ্ছে আমি এই যে এখানে বের করলাম, এটার ভ্যালু আসছে হচ্ছে 76.37, 76.37 এত। শোনো, এখন এখানে একটা দুইটা কথা। নাম্বার 1, এগুলো যখন হিসাব করবা অবশ্যই ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিবে, অবশ্যই রেডিয়ান মোডে নিতে হবে। আর নাম্বার 2, এখানে টি এর মান আমি চাইলে 1 2 3 4 এভাবে অনেকগুলো বসাতে পারি, তবে একটু যদি আমি ব্রেন খাটে, একটু যদি আমি চালাক হই, তাহলে আমি কি করব, আমি এখানে টি এর র্যান্ডম কোনো ভ্যালু বসাবো না, আমি প্রথমে পর্যায়কালটা বের করব। দেখো এই অঙ্কে আমার পর্যায়কাল কিন্তু ছিল হচ্ছে, একটু আগে আমি বের করছিলাম 0.175 সেকেন্ড, তাই না? তো আমি একটা কাজ করব, আমি হচ্ছে এই পয়েন্টগুলোতে ভ্যালু বের করব। মানে 0.175 এটা কি টি, তাই না? তাহলে টি বাই 2 কত, তাহলে টি বাই 2 এর জন্য আমরা বের করব, আমরা হচ্ছে প্রথমে টি বাই 4 করব। আচ্ছা টি বাই 2ই করি, সমস্যা নেই। টি বাই 2, তারপরে টি, তারপরে আমি করব কি 2t, এগুলোতে বের করব। বুঝতে পারছো? বুঝছো? মানে যখনই গ্রাফ আঁকাবা র্যান্ডমলি 1 2 3 নিবা না, 1 2 3 অনেক বিন্দু নিতে হবে, তুমি শেপ পাবা না। তুমি করবা কি টি বাই 2, টি 2t, এই পয়েন্টগুলো নিবা। তারপরে তুমি মাঝখানে আরেকটা নিতে পারতা, ধরো 3 বাই 2t মানে 1.5t, হ্যাঁ, তারপরে নিলা 2t, এই টাইমগুলো তুমি সবসময় নিবা। বুঝছো? তাহলে এখানে যদি আমি বসাই, তাহলে টি ইকুয়াল টু টি বাই 2 নেই, তাহলে ভি সমান 108
কস, দেখো 36 ইন্টু টি আছে না, এখন আমি করছি কি এই টি এর জায়গায় বসাইছি কত বলতো টি বাই টু, তাহলে টি/2 লিখলাম। আচ্ছা প্লাস হচ্ছে π/4। ওকে, এইবার একটু মানে তুমি এখন বলতে পারো যে ভাইয়া টি এর মান 0.175 বসান, অবশ্যই বসানো যায়। অথবা আমি আরেকটু চালাকি করবো, কি চালাকি, এই 36টা আসলে কার ভ্যালু বলো তো, এটা কিন্তু ওমেগার ভ্যালু তাই না, এখানে ওমেগা কিন্তু 36, আমরা কিন্তু দেখছি এই টি এর সাথে যেটা থাকে এটাকে আমরা ওমেগা বলি তাই না, ওমেগা বলি। আচ্ছা তাহলে আমি যদি এক কাজ করি, ওমেগা সমান আবার কি লেখা যায়, ওমেগা সমান লেখা যায় না 2π/t, মানে এই জিনিসটাকে 36কে আমি কিন্তু 2π/t লিখতে পারি। এবং এটা গ নাম্বারে কিন্তু আমি এটা করে দেখাইছিলাম, এখান থেকে কিন্তু আমি টির ভ্যালু নিয়ে আসছিলাম। এটা করে লাভ কি হবে, এই টি কেটে যাবে, এই টি কেটে যাবে, ফলে আমার হিসাবটা অনেক সহজ হয়ে যাবে। দেখো টি কেটে 2 কেটে তাহলে কত হচ্ছে 108 cos π প্লাস π/4, দেখছো খুব সুন্দর একটা শেপ চলে আসলো না। এবং আমি যদি এটা করি, আমি এখানে তুমি দেখবে কত পাবো, 108 ইন্টু কস, আমি ক্যালকুলেটর আগে রেডেন মোডে নিয়ে রাখছি, তাহলে পাই প্লাস, তো পাই প্লাস π/4 করলে কত, এটা তো আর ক্যালকুলেটর লাগে না, এমনিতেও তো করা যায়। তোমার খুব সুন্দর কি 5π/4 হয় না নাকি, তো আমি করে দেখি ভাই, রিস্ক নেওয়া যাবে না। তো π/4 যদি নেই তাহলে যে মাইনাস হচ্ছে 76.37, তাহলে মাইনাস 76.37। ওকে, এইভাবে টি ইকুয়াল টু তুমি একবার টি নিবা, একবার 3t এগুলো নিবা, নিলে তুমি একটা কজের খুব সুন্দর একটা ফাংশন পাবা। এবং ওই গ্রাফটা যদি এখানে আমি আঁকাই, তো মোটামুটি গ্রাফের শেপটা এরকম হবে, এই যে তুমি এরকম আঁকাবা, এরকম করে দেখো যে এইরকম শেপ হয়ে গেছে, যে এরকম শেপ চলে আসছে, বোঝা গেল। তাহলে এই যে এখানে লিখবা টি ইকুয়াল টু 0, হ্যাঁ, তারপরে তুমি এই যে এখানে ধরো লিখলা যে ভাই এখানে টি ইকুয়াল টু টি/2, এখানে লিখলা টি/2, হ্যাঁ, এবং এটা সর্বোচ্চ ভ্যালু তো কত ছিল, 76.37, বুঝছো, ক্লিয়ার। দেন এই যে এখানেও দেখাতে পারো, মানে এই খালি 2-3টা পয়েন্ট দেখালে হবে। মেইনলি তোমার আমি কি বললাম, তুমি সবসময় কি করবা, টি/2 তে, এখানে দেখা যাচ্ছে আশা করি, আচ্ছা এখানে লিখি, টি/2 তে বের করবা, টি-তে বের করবা, 3t/2 তে বের করবা, 2t তে বের করবা, আর 0-তে বের করবা। এই 5টা পয়েন্ট বের করলেই হবে, এবং এই 5টা এখানে গ্রাফে তুমি বসায় দিবা। আর কজের গ্রাফ তো তুমি জানোই কেমন শেপ হয়, আগে থেকেই তো জানো তাই না, সবাই কি বুঝতে পারছো, দেখছো খুব মানে প্রশ্নগুলো কিন্তু বোর্ডের কিন্তু বেশ কিন্তু ট্রিকি আছে, সো না পারলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এগুলো পারা যাবে না পরীক্ষায়। তো ঠিক আছে, তো তো এখন আমরা হচ্ছে বরিশাল বোর্ড 2019-এর প্রবলেমটা দেখবো। বরিশাল বোর্ড 2019, এটা হচ্ছে দেখো তরঙ্গের ইকুয়েশন রিলেটেড ম্যাথ প্রবলেম, এবং এই প্রবলেমটা বেশ সহজ। তো এখানে দুইটা ইকুয়েশন দিছে, দুইটাই হচ্ছে অগ্রগামী তরঙ্গের ইকুয়েশন। তো গ নাম্বারে বলা হয়েছে এ তারে সৃষ্ট তরঙ্গের বেগ বের করো, তরঙ্গ বেগ বের করো। তো এ তারে আমি তরঙ্গটা লিখি, y ইকুয়াল টু ইকুয়েশনটা লিখি 0.1 sin 200 πt মাইনাস 10 πx। ওকে, তো এখন এখানে আমার চাইছে হচ্ছে তরঙ্গ বেগ হচ্ছে ভি সমান আবার কি এফ ল্যাম্ডা। তো আমি এক কাজ করি, এটাকে আমি তাহলে কার সাথে কম্পেয়ার করবো বলো তো, এ সাইন ওমেগা টি মাইনাস এক্স, এটার সাথে তুলনা করবো, এর সাথে তুলনা করবো। আচ্ছা এখানে মাইনাস প্লাসের বিষয়টা অনেকে কিন্তু কনফিউজ থাকে, তোমার প্রশ্নে মাইনাস থাকলে মাইনাস দিবা, এখানে প্লাস থাকলে এখানে প্লাস দিবা, কথা বুঝছো, কোনো এটা নিয়ে কোনো ডাউটের কিছু নাই। ওকে, তো যাই হোক এখন এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে ওমেগা সমান 200 পাই, আর ওমেগা সমান আবার কি 2πf, তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে এফ সমান কত 100 হার্টজ। আর এই কে এর মধ্যে আছে হচ্ছে 2π/λ, তাহলে কে সমান কত 10 পাই, এই যে কে আর এখানে 10 পাই, তাহলে যে 2π/λ ইকুয়াল টু কত 10 পাই, তাহলে পাই পাই কেটে যাচ্ছে, ওখানে 5 হয়ে যাইতেছে, তাহলে কত হচ্ছে বলো তো, ল্যামডা ইকুয়াল টু কত 5 হচ্ছে তাই না, না সরি ল্যামডা সমান 1/5 হচ্ছে, সরি এটা হচ্ছে 0.2। তাহলে আমরা কি জানি ভি সমান কি এফ ল্যামডা, তাহলে তরঙ্গ বেগ ভি সমান কি এফ ইনটু ল্যামডা, তাহলে কত দ্যাট ইজ হচ্ছে কত 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের গেল গ নাম্বার প্রবলেম, খুব সহজ একটা প্রবলেম, ইকুয়েশন সম্পর্কে একটু ধারণা থাকে এটা কিন্তু তুমি পেরে যাবে। এখন ঘ নাম্বারে বলছে তরঙ্গদের কম্পনে বিট সৃষ্টি হবে কিনা, তাহলে আমার একটা তরঙ্গের কম্পাঙ্ক, এখান থেকে কম্পাঙ্ক কত আসছে 100 হার্টজ তাই না, তাহলে এফ এ হচ্ছে 100 হার্টজ, এফ এ হচ্ছে কত 100 হার্টজ, এফ এ হচ্ছে 100 হার্টজ। এখন আমার টার্গেট হচ্ছে এফ বি বের করা, মানে দ্বিতীয় ইকুয়েশনের এফ বি, কারণ আমরা জানি বিট কি, বিট সমান কি বলতো, বিট সমান কি দুইটার কম্পাঙ্কের পার্থক্যকেই কিন্তু বিট বলা হয়, দুইটা তরঙ্গের মানে একসাথে যদি শব্দায়িত হয়
তো ওদের কম্পাঙ্কের পার্থক্যকে বিট বলা হয়। তো এফ এ তো 100 আসছে, সেম ভাবে এফ বি আমরা বের করতে পারবো। এখানে ওয়াই বি ইকুয়াল টু কি দেওয়া আছে দেখি, 0.1 সাইন, আমি এটা একবারে লিখতেছি, হ্যাঁ, কারণ ওইটা এটা তো সেম মেথড, সো আমার যে সেটু করলে হচ্ছে। তাহলে ওমেগা সমান তাহলে কত, 208 পাই, এই যে 2 পাই এফ ইকুয়াল টু হচ্ছে 208 পাই, তাহলে এফ সমান হচ্ছে 104 হার্টজ, তাহলে এফ বি হচ্ছে 104 হার্টজ। তাহলে অতএব এন সমান কি, আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব, তাহলে এফ বি মাইনাস এফ এ, তাহলে মডুলাস দেওয়ার দরকার নেই, কারণ আমি তো জানি এফ বি বড়, তাহলে 104 বিয়োগ 100 এখানে ব্র্যাকেট দিলে হবে, যেহেতু আমি জেনে গেছি কে বড়, সো মডুলাস দিয়ে আমার কি লাভ, তাহলে 4টি, তাহলে প্রতি সেকেন্ডে বিট। তো এরপরে ঘ নাম্বার প্রবলেমটা আমরা একটু দেখবো। তো তো এরপরে ঘ নাম্বার প্রবলেমটা আমরা একটু দেখবো। এখানে বলছে যে এই যে তরঙ্গটা সৃষ্টি করছে রেফারি, উদ্দীপক করতেছি, এটা খেলোয়াড়দের মনোযোগ আকর্ষণ করছে, 40 মিটার দূরে একটা দেয়ালে রিফ্লেক্ট হয়ে আবার ফিরে আসছে। এটা কি চেনা চেনা লাগে? এটা ওই যে প্রথম যে প্রবলেমটা করলাম না আমরা, ওই যে রিফ্লেক্ট হয়ে চলে আসলো, দেন আমি বললাম যে রিফ্লেক্ট হয়ে আসলে কি হয়, স্থির তরঙ্গ হয়, তবে যেহেতু উল্টা দিকে আসছে তাহলে কি করতে হবে, এটাই রিফ্লেক্ট হয়ে আসছে, তাহলে অবশ্যই এখানে চিহ্ন চেঞ্জ করতে হবে এবং একটা কি দিতে হবে, একটা পাই দিতে হবে এক্সট্রা। কেন পাই? রিফ্লেক্ট হয়ে আসছে মানে জিনিসটার মধ্যে একটা দশা পার্থক্য ক্রিয়েট হয়েছে। ওকে, তো এটাই বলছে, দেখো যে একটা দেয়ালে প্রতিফলিত হয়ে রেফারির কাছে ফিরে আসছে, রেফারি থেকে দেয়ালের দিকে 13.6 মিটার দূরে রিতা এবং 18.7 মিটার দূরে মিতা নামের খেলোয়াড় দাঁড়িয়ে ছিল। তো বলছে দুইজনে কি সমান জোরালো শব্দ শুনতে পাবে কিনা। তাহলে একটা কাজ করি আমরা, প্রথমে আমরা হইতেছে এখানে লব্ধি যে তরঙ্গ, এইটা আগে আমরা বাইর করি। হ্যাঁ, আমি একটু একবারে করার চেষ্টা করতেছি, আশা করি তোমরা বুঝবা, যেহেতু একটু আগে এরকম ছিল একটা অঙ্ক। তাহলে এটার সাথে যদি এটা যোগ দেই, সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন, আচ্ছা এটা কিন্তু এখন কি হয়ে যাবে, এটা এই পাই পাই আছে না, আচ্ছা আমি লিখি, আমি বুঝতে পারবো না পরে, 10টা কমন নিচ্ছে, জাস্ট এইটুকু দেখলে। এখানে মাইনাস কেন দিলাম, কারণ যে সেম ঘটনা, পাই পাই প্লাস মানে থার্ড কোয়াড্রেন্ট, এবং থার্ড কোয়াড্রেন্টে সাইন হয় নেগেটিভ, তাহলে মাইনাস সাইন, তাহলে দেখো এই যে মাইনাস আছে এখানে, হ্যাঁ, তাহলে যে সাইন সি মানে সাইন ডি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, সি মাইনাস ডি বাই 2, তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ দেই, এটা কাটে যাবে, এই যে 200 পাইটি কাটে যাবে, থাকবে হচ্ছে মাইনাস পাই এক্স বাই 3.4 ডিভাইড বাই 2, 2 ওটা আবার কেটে যাবে, ইন্টু কস সি প্লাস ডি বাই 2, তাহলে সি প্লাস ডি এর সাথে যোগ দিলে এখানে থাকবে 200 পাইটি। ওকে, তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে -20 সাইন পাই এক্স বাই 3.4 কস 200 পাইটি। এখন তো এখানে বলছে রিতা আর মিতা জোরালো শব্দকে শুনতে পাবে। তো জোরালো শব্দ মানে তীব্রতা, তীব্রতা হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক, তাইলে যার জন্য বিস্তার বেশি সে জোরে শুনবে, আর যার বিস্তার কম সে কি করবে, আস্তে শুনবে। তাহলে এটার বিস্তার কত, আমরা বিস্তার মাইনাস ছাড়া হিসাবটা করব। তো বিস্তার একটু আগে বলছিলাম যে টি বাদে যেটা থেকে এটাই বিস্তার, মনে আছে প্রথম অঙ্কটা, এটা সাইন পাই এক্স বাই 3.4। এখন তোমার কাজ হইতেছে এখানে এক্স এর ভ্যালু একবার হচ্ছে কি এর নাম কি 13.6 রিতা, রিতা, তো একবার 13.6 বসাও, তাহলে 20 সাইন এই যে এখানে, হ্যাঁ, পাই ইন্টু হচ্ছে কত 13.6 ডিভাইড বাই 3.4। তো রিতার জন্য তীব্রতা আসতেছে 0। ওকে, 0 আসতেছে, প্রথম জনের জন্য 0 আসতেছে, এটা কার 0 আসতেছে, এটা হচ্ছে তোমার প্রথম জনের নামে বারবার বলে যেতেছি, রিতা, রিতা, ইয়েস। তাহলে রিতার ক্ষেত্রে বিস্তার, শব্দের বিস্তার 0 আসতেছে, তো এখানে বসাবা, অবশ্যই রেডিয়ানে করবে 0। আর মিতার ক্ষেত্রে আমরা একটু দেখবো, মিতার ক্ষেত্রে আমরা একটু দেখি। তো মিতার ক্ষেত্রে হচ্ছে কত দূরে আছে সে, 18.7। মিটার ক্ষেত্রে আসতেছে হচ্ছে 20, -20 আসে, বাট আমরা শুধু ভ্যালু নিব। তাহলে যেহেতু 20 ওর চেয়ে বড়, তার মানে অবশ্যই মিতা জোরে শুনবে, আর ও শুনবে না, ও আওয়াজই শুনবে না, ও শুনবে সাইলেন্স, মানে কোনো আওয়াজই শুনতে পারবে না সে, যেহেতু 0 আসছে, তীব্রতা 0 মানে কোনো শব্দই সে শুনবে না। তাহলে এখানে কি, যে 18.7 মিটার দূরে ছিল ও কিন্তু তরঙ্গটা, যে বাঁশি শব্দটা বেশি জোরে শুনতে পাবে। ওকে, বোঝা গেল। এবং এই প্রবলেমটা কিন্তু আমাদের হচ্ছে
তো দেখছো শব্দ কিন্তু অনেক সময় দেখছো ইয়া কিন্তু জিরো শোনা যাচ্ছে, মানে তীব্রতা জিরো হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায়, যেহেতু শব্দ এক ধরনের তরঙ্গ। তো অনেক সময় হয় না এরকম, যদিও এটা আসলে পুরোপুরি এটার সাথে রিলেটেড না, বাট এরকম ঘটনা অনেক সময় ঘটে না, যে তোমার হচ্ছে ধরো অনেক জোরে সাউন্ড হচ্ছে, বাট এরকম হয় যে মনে হয় যে কি রে, ওই শুনতেই পাইনি নাকি। তো অনেক সময় এরকম হইতে পারে, যে যেমন রেল স্টেশন, অনেক সময় এটা রেল লাইনে দেখা যাচ্ছে তুমি হেঁটে যাচ্ছ, তো ট্রেন আসতেছে বাট তুমি সাউন্ডটা তোমার কানে আসেনি, ট্রেন ধরে এসে তোমাকে মেরে দিয়ে চলে গেল। তো ওইখানে এরকম ঘটনা ঘটে অনেক সময়, যে দুইটা মিলে তীব্রতা জিরো হয়ে যায়, স্থির তরঙ্গ তৈরি হয় কোনোভাবে। মেন কথা, কপালে যদি মৃত্যু লেখা থাকে তো ওখানে তো এত কিছু লজিক দিয়ে লাভ নাই, বাট এই যে এখানে দেখছো এই কিন্তু জিরো হয়ে গেছে। সো ঘটনা কিন্তু ঘটতে পারে। আর একটা কথা, যত স্থির তরঙ্গের প্রবলেম আছে বুঝছো, এই ম্যাক্সিমাম প্রবলেম গুলো তোমাদের এই টেস্ট পেপার গুলোতে আমি দেখলাম ভুল করে করে দেওয়া আছে। ভুলটা কোথায় করছে, ওরা হচ্ছে পাইটা যোগ দেয়। পাই যোগ না দিলে পুরো অঙ্কের হিসাবই চেঞ্জ হয়ে যাবে। কেন? এই পাই যোগ না দিলে এখানে মাইনাসের জায়গায় চলে আসবে প্লাস, আর এটা প্লাস হয়ে যাওয়া মানে এগুলো সব হিসাব উল্টা হয়ে যাবে। তো এই জন্য এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবে। অনেক স্টুডেন্ট কিন্তু এবার ধরা খাবে, এই তরঙ্গের স্থির তরঙ্গ যদি দেয় আর গাইডেডটার মতো কিছু করে দিয়ে আসে, মানে টেস্ট পেপার গুলোর মতো, তাহলে কিন্তু একদম ধরা খেয়ে চলে আসবে, এবং এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। এটা একটু খেয়াল রাখবে সবাই, বিশেষ করে আমার স্টুডেন্ট যারা আছো, তারা এই জিনিসটা খুব ভালো করে একটু মাথায় রাখবে, ঠিক আছে? ওকে, হচ্ছে যশোর বোর্ড 2017 ম্যাথ প্রবলেমটা দেখবো। তো প্রথম যে প্রবলেমটা, গ নাম্বারটা, তোমরা একটু খেয়াল করো। দুইটা ইকুয়েশন দিছে, দিয়ে বলছে একই সময় শব্দায়িত করলে প্রতি সেকেন্ড উৎপন্ন বিট। তো এটা অলরেডি আমরা করে আসছি। দুইটা তরঙ্গের এফ বের করবা, F1 আর F2 বের করবা, পরে বড়টা থেকে ছোটটা বাদ দিবা, বিট সংখ্যা চলে আসবে, যেটা আমরা একটু আগেই কিন্তু করছি। তো দুইটা ইকুয়েশন, এটা কিন্তু খুবই সিম্পল একটা ইকুয়েশন। তো এটা দিয়ে তুমি এটা করে ফেলবা। ঘ নম্বর, তীব্রতা লেভেলের ম্যাথ। এই অঙ্কটা 3 স্টার কেন, এটা হচ্ছে বেশি, মানে 5টা স্টার দিয়ে রাখতে পারো চাইলে। আমার বিশ্বাস এইবার হয় সাধারণ সমীকরণ অঙ্ক দেবে, নাহলে তীব্রতা লেভেল দেবে। এখানে কিন্তু সৃজনশীল দেওয়ার মতো আছেই কিন্তু এই দুইটা জিনিস, এক তীব্রতা লেভেল, আর একটা হচ্ছে তোমার এই যে কি বলে ইকুয়েশন, আর একটা আছে টানাতার। বাট আমি কোশ্চেন দেখলাম টানাতার থেকে আমি কোনো সৃজনশীল পাইলাম না বোর্ডে, তো টানাতার থেকে হয়তো বা আসার সুযোগ খুব কম। বাট এই দুটো টপিকের মধ্যে তীব্রতা লেভেলটা বেশি ইম্পর্টেন্ট। তো এই একটা ম্যাথ কিন্তু তীব্রতা লেভেলের জন্য একদম পারফেক্ট একটা অঙ্ক। দেখো বলছে দ্বিতীয় তরঙ্গের মাধ্যমে উৎপন্ন শব্দটি হাসপাতালের পরিবেশের জন্য উপযুক্ত কিনা তীব্রতা লেভেলের সাহায্যে নির্ণয়। তো তীব্রতা লেভেলের সূত্র কি বলতো, আমরা জানি তীব্রতা লেভেল তীব্রতার লেভেল, হ্যাঁ, লেভেল কমা বিটা ইকুয়াল টু 10 লগ I/I0 ডেসিবেল। এটা হচ্ছে ডেসিবেল ইউনিটে আসবে, তাই না? এটা আমরা সূত্রটা যারা জানি না তারা এটা লিখে নিবা, আর যারা জানো তারা তো এটা অবশ্যই বুঝছো। তো I0 এর ভ্যালু কিন্তু আমরা জানি। I0 কত বলো তো, এখানে I0 হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। তো তোমার লাগবে হচ্ছে I। তো এখানে I বের করতে হবে, তাই না? তাহলে আমরা কি জানি বলো তো, তীব্রতা, শব্দের তীব্রতা I সমান কি 2 পাই স্কয়ার এফ স্কয়ার এ স্কয়ার রো ইন্টু ভি। এই সূত্রটা না জানা থাকলে লিখে নাও। এখানে কোনটা কি, এফ হচ্ছে কম্পাঙ্ক, আমি পরিচয়গুলো বলে দিতেছি। এফ হচ্ছে কম্পাঙ্ক, এ হচ্ছে বিস্তার, রো হচ্ছে মাধ্যমের ঘনত্ব, যেটা বাতাসের হচ্ছে সাধারণত দেয়া থাকে, আর না দেওয়া থাকলে 1.293 ধরো, 293 ধরবা, এখানে 29 দেয়া দেখতে পাচ্ছি। আর ভি হচ্ছে কি শব্দের বেগ, যেটা ইকুয়েশন থেকে আসবে। তাহলে এখন আমার এই যে তরঙ্গের ইকুয়েশনটা দেয়া আছে, এখান থেকে এই ডাটাগুলো বের করতে হবে। ওকে, মানে এই ডাটাগুলো বলতে কি এখানে এফ, এ আর ভি বের করতে হবে। তো আমরা ইকুয়েশনটা লিখি। এন ইকুয়েশন হচ্ছে y2 ইকুয়াল টু 0.25 ইন্টু 10⁻⁻2 সাইন। আচ্ছা, আমি একবারে লিখতেছি, হ্যাঁ, আমি 110টা ভিতরে গুণ করে দিতেছি। তাহলে ভিতরে যদি গুণ করে দেই তাহলে এটা হচ্ছে 1576.4। ও সরি সরি সরি, গুণ ভুল হয়েছে। 110 ইন্টু হচ্ছে তোমার 15.764। তাহলে এটা আস্তে আস্তে হচ্ছে 1734। আমি 100 দিয়ে গুণ করছিলাম, ওকে। 1734 পাইটি মাইনাস 110 ইন্টু 0.15, তাহলে 16.5, 16.5 এর সাথে এক্স। ওকে, এখন এটার থেকে আমরা হচ্ছে এগুলো বের করবো। কি কি বের করবো? প্রথমে এ, এখান থেকে এ কিন্তু বলেই দেওয়া যাচ্ছে যে ভাই এ হচ্ছে 0.25 10⁻⁻2, এই যে এটা তো এ, তাই না? ওমেগা, ওমেগার মধ্যে আছে হচ্ছে এফ, তাহলে ওমেগা সমান কত এখানে 1734 পাই।
তাহলে 2 পাই এফ ইকুয়াল টু কত, 1734 পাই। তাহলে এখান থেকে এফ সমান কিন্তু বলে দেওয়া যাচ্ছে যে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে 1734 ভাগ 2, 1734 ভাগ হচ্ছে 2, 867, 867। তাহলে আমি এফ পেয়ে গেলাম, এই যে এ পেয়ে গেলাম, আমি এখান থেকে এফ পেয়ে গেলাম। আর কি লাগবে, আর কিছুই লাগবে না, এফ পাইছে এ পাইছে, ভি লাগবে। আর ভি সমান কি, ভি সমান এফ ল্যামডা, ভি সমান এফ ল্যামডা, তাহলে ল্যামডা লাগবে। তো এই যে এর মধ্যে ল্যামডা আছে, কে সমান কি 16.5, তাহলে যে 2 পাই বাই ল্যামডা ইকুয়াল টু 16.5, তাহলে যে ল্যামডা ইকুয়াল টু তাহলে কত হচ্ছে বলতো, 2 পাই ভাগ 16.5, ল্যামডা হচ্ছে 0.38। তাহলে আমি যদি এগুলো এখানে বসাই, তাহলে আমি এখান থেকে কিন্তু ভি এর ভ্যালু পেয়ে যাবো 867। ওকে, তো আমার এখান থেকে 330 পয়েন্ট সামথিং আসছে, আমি 330 নিব, সমস্যা নেই। ওকে, তাহলে আমি সবগুলো ভ্যালু পেয়ে গেছি, ভি পেয়ে গেছি, আমি এ পেয়ে গেছি, এফ পেয়ে গেছি। তো যারা কিন্তু ইকুয়েশন থেকে এগুলো আনতে পারো না, তারা কিন্তু এটাও কিন্তু এখান থেকে শিখতে পারো যে ইকুয়েশন থেকে কিভাবে সব ডাটা বের করতে হয়। যদি আমি এর আগে দুইটা অঙ্ক এটা কিন্তু দেখাইছি অনেক। তো এগুলো আমি যদি এখানে বসাই দিই, এখানে বসাই দিই, তাহলে যে 2 ইন্টু পাই স্কোয়ার, এফ এর ভ্যালু এই যে কত 867 স্কোয়ার, তারপরে এর ভ্যালু হচ্ছে কত 0.2, মানে এগুলো বসাবো এখন ভাই, 10⁻² স্কোয়ার ইন্টু হচ্ছে কি রো, রো তো দেয় আছে এখানে 1.29, আর ভি তো আমি বাইর করলাম 330। তাহলে এগুলো করলে আমার আয়ের ভ্যালুটা চলে আসবে, এবং আয়ের ভ্যালুটা আমি এখানে বের করে রাখছিলাম কোথায় জানো, তো তোমরা এটা একটু উঠায় নাও, আমি একটু দেখি চেক করি, কারণ এটা বারবার গুণ করা ঝামেলা। হ্যাঁ, এই যে আমি বের করে রাখছিলাম, না আমি আসলে এটা হারাই গেছে ভ্যালুটা, ভুলভাল আছে, এটা আমাকে করে দেখতে হবে। তো যাই হোক, তাহলে 2 পাই স্কোয়ার, মানে এটা ভাই হিসাব, এখানে তো বোঝার কিছু নাই। আর আমি এটা এই জন্য কিন্তু একটু হিজিবিজি হয়ে গেছে লেখাটা এখানে, যদিও ওকে। তো আমার এখান থেকে আয়ের ভ্যালু আসতেছে হচ্ছে 3.95 ইন্টু 10⁴ ওয়াট পার মিটার স্কোয়ার। ওকে, তো এই পর্যন্ত সবাই উঠে নাও। তো উঠানো হইলে আমি হচ্ছে এখানে ভ্যালুটা বসাই দিই, তাহলে এই যেগুলো সব মিশিয়ে দিলাম। তাহলে আমার তীব্রতা লেভেল হচ্ছে তাহলে কত থাকতেছে, তীব্রতা লেভেল বিটা, ডেসিবেল আমরা করব, তাহলে বিটা ইকুয়াল টু 10 লগ আই বাই আই নট, তাহলে 3.95 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই হচ্ছে আই নট কত 10⁻⁻12 একক হচ্ছে ডেসিবেল। ওকে, তো এটা যদি আমরা করি এখন, তাহলে এটা আসতেছে হচ্ছে 166 ডেসিবেল। এইটা ভাই খুবই খারাপ, খুবই মানে খুবই খারাপ। হাসপাতালের আশেপাশে যদি এই ডেসিবেলের সাউন্ড হয়, রোগী কিছু মানে মারাও যেতে পারে, এরকম হইতে পারে। ওকে, কেন, তো এটা লিখবা যা 100 থেকে 120 ডেসিবেলের চেয়ে বেশি, মানে এই রেঞ্জের চেয়ে বেশি, এর চেয়ে বেশি, তার মানে এটা হাসপাতাল, এটা কিছুর জন্যই উপযোগী, এটা খুবই বাজে একটা ডেসিবেল, মানে 120 ডেসিবেল পর্যন্ত তা মানা যায়। বাস্তবে দেখা গেছে যে 70, তোমাদের বই একটা ছক আছে, এটা অবশ্যই দেখবা, মানে 100 ডেসিবেলের উপরে গেলে ওই সাউন্ডটা হচ্ছে আমাদের জন্য একটু বিপজ্জনক, আমাদের শরীরের জন্য খারাপ, কানের জন্য খারাপ। তো 120 ডেসিবেলের চেয়ে বেশি হলো ওটা মানে এর বেশি আসলে অনেক বেশি খারাপ, সেখানে 167 বা 63 অনেক বেশি না, তাহলে বেশি, অর্থাৎ এটা কি হসপিটালের জন্য বা হাসপাতালের জন্য এটা উপযোগী নয়। ওকে, উপযোগী। তাহলে এই যে তীব্রতা লেভেলের খুব বেসিক একটা ম্যাথ প্রবলেম, এবং এই ম্যাথ প্রবলেমটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আমাদের 2017 সাল পর্যন্ত মোটামুটি কমপ্লিট। এখানে এটা সবাই একটু উঠায় নাও আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি এর সাথে একটু করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে আরেকটা ম্যাথ আর কি, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাইতেছে। তো তোমরা এখানে এটা মিশাই দিলাম। হ্যাঁ, তো তোমরা এখানে এখানে একটা দেখো, এখানে 2015 সালে রাজশাহী বোর্ডে একটা প্রশ্ন আসছিল, এটা তোমাদের বইয়ে আছে, বিভিন্ন বই চেক করলে পাবা, এটা রাজশাহী বোর্ড 2015 আর কি। হ্যাঁ, তো দেখো এখানে কোশ্চেন তো অ্যাড করা হয়েছে অলরেডি, তো খেয়াল করো, রাজশাহী বোর্ড 2015, এটা হলে শেষ হয় না। তো এখানে দেখো বলছে শাহিনদার কলেজের একটা অনুষ্ঠান, তোমার একটু পড়ো আর কি, আমি এটা পড়ছি। তো যে এইখানে এটা হচ্ছে 3 মিটার, এই পুরোটা বোধহয় 4, এই পুরোটা 4, এই যে এই সাউন্ড থেকে এই সাউন্ড হচ্ছে 4। হ্যাঁ, স্টেজ তৈরি করলে এক প্রান্তে, এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে পি মধ্যবিন্দু।
তো যাই হোক, তো এখানে খেয়াল করো স্পিকার তো এখানে বলছে স্পিকার এর জন্য, স্পিকার এটা কোথায় ছিল জানি, স্পিকার এটা বোধহয় এখানে ছিল, এখানে ছিল। তো স্পিকার এর জন্য ও বিন্দুতে শব্দের তীব্রতা, তো দেখো এটা যদি 4 হয় অর্ধেক অর্ধেক, তাহলে এটুকু কত 2, তাই না? তাহলে এর জন্য তীব্রতা, এই যে এখানে আমি ধরো তীব্রতা বের করতে চাচ্ছি। তো খেয়াল করো ক্ষমতা দিয়ে দিছে, ক্ষমতা হচ্ছে পি সমান 1 কি মিলিওয়াট দিছে এটা না মেগাওয়াট দিছে, এম ছোট হাতের এম দিছে দেখতে পাচ্ছি। মেগাওয়াট হওয়া উচিত, মিলিওয়াট তো সাধারণত আমি হয় না এভাবে। তা ওরা যেহেতু দিছে তাহলে 10⁻³ ওয়াট, যেহেতু দিছে কিছু করার নাই। এখন বলছে 3 মিটার দূরে, তাই না? এই যে 3 মিটার দূরে ও বিন্দু আছে। তো এখানে ও বিন্দুতে হচ্ছে তীব্রতা কত, তাহলে এই যে ও বিন্দুতে তীব্রতা কত? তো তীব্রতা যখন পি দেওয়া থাকে, বুঝছো, তীব্রতার সূত্র হচ্ছে পি বাই এ। তো পি তো 10⁻³ আর এ হচ্ছে কি সোজা, এই সোজা লাইন আঁকাবা। তো এটার কত, এটা তো একটা সমকোণী ত্রিভুজ না, তাহলে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করলে এটা কত হচ্ছে 13। তাহলে এইটা ব্যাসার্ধ ধরে এখানে একটা তুমি সার্কেল চিন্তা করবা, ঠিক আছে? একটা গোলাকার চিন্তা করবো, তাহলে কি 4πr², মানে একটা গোলাকার, নট সার্কেল, একটা গোলাকার সারফেস চিন্তা করবো। তাহলে গোলাকের ক্ষেত্রফল সূত্র কি 4πr² না? তাহলে এই যে 10⁻³ ইন্টু 4π, আর এর ভ্যালু কত, যে √13²। মানে মেইন কথা হচ্ছে সরল রৈখিক দূরত্বটা নিবা, নিয়ে সেটাকে তুমি আর চিন্তা করবে। তো আমার এখানে এ থেকে ওর সরল রৈখিক দূরত্ব কি, আমার এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলেই চলে আসতেছে। তাহলে ওখান থেকে স্কোয়ার করে দিলে কিন্তু আমার এটার ভ্যালুটা চলে আসবে। বোঝা গেল? বলছে স্পিকার এ আর বি দুইটা একসাথে সুইচ অন করলে ও বিন্দুতে শব্দের তীব্রতা লেভেল আগের চেয়ে দ্বিগুণ হবে কিনা। তো দেখো শুরুতে শুধু এ এইটা অন ছিল, তাহলে এর জন্য আমি তীব্রতা পাইছি হচ্ছে এই যে এখানে বাইর করে রাখছি। তাহলে প্রথম ক্ষেত্রে তীব্রতার লেভেল যদি আমি বাইর করতে চাই, তাহলে প্রথম ক্ষেত্রে শুধু এ যখন চালু ছিল, তাহলে প্রথম ক্ষেত্রে তীব্রতার লেভেল β1 সমান 10 লগ উপরে এটা আই, তাই না, ডিভাইড বাই নট 10⁻12। তাহলে এখান থেকে এত ডেসিবেল, এটা এখানে কিন্তু ডেসিবেল লিখতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমার হচ্ছে যে এটা আসছে 10 লগ 6.12 10⁻12। তাহলে প্রথম ক্ষেত্রে আমার তীব্রতা লেভেল আসছিল 67, 67 বা 68 লিখলাম আমি, সমস্যা নেই, এত ডেসিবেল মানে ওটা পয়েন্ট সামথিং আসছিল, ওটা কিন্তু 68, এটা কোনো ইস্যু না, তুমি 67ও লিখতে পারো, দশমিক দিয়েও লিখতে পারো। তবে সাধারণত আমরা পূর্ণ সংখ্যা রাখি ডেসিবেলের এগুলো, তো এই জন্য 67 পয়েন্ট আমার 9 আসছিল, তাই আমি ওটাকে 68 লিখে দিচ্ছি। এখন বলছো দেখো এ আর বি একসাথে চালু করছে, তো এ আর বি দেখো এখান থেকে দুইটার জন্যই কিন্তু ওর দূরত্ব সমান, এটাই এটা বি, তাই না? এই ডিস্টেন্স দুটার জন্য সমান না। তাহলে বলো তো ও বিন্দুতে আমি যদি তীব্রতা বের করতে চাই, তাহলে ও বিন্দুতে তীব্রতা কি দুটার তীব্রতা যোগ হবে না? ও বিন্দুতে তীব্রতা কি হবে? ও বিন্দুতে তীব্রতা কিন্তু I1 প্লাস I2, তার মানে 2 ইন্টু আই। কেন 2 ইন্টু আই? আশা করি বুঝতে পারছো। কারণ ভাই এই দুটা থেকে ডিস্টেন্স সেম না, তাহলে এইটার থেকে যে তীব্রতা পাবো, এটা থেকে যে তীব্রতা পাবো, দুইটা একসাথে শুনতেছি, দুইটা যোগ হয়ে যাবে না? তীব্রতা যোগ হয়, তীব্রতা লেভেল কিন্তু কখনো যোগ হয় না, তীব্রতাটা যোগ হবে। তাহলে যে এটা পাবো 2 ইন্টু এটা পাবো, তাহলে নতুন তীব্রতার লেভেল কত? জাস্ট এই নতুন এই আই এর জায়গায় কি বসাবো? 2 ইন্টু এটা বসাবো। বুঝো না? দ্বিতীয় ক্ষেত্রে আই যেটা বিটা 2 ধরে লিখলাম। তো সূত্র কি ছিল? 10 লগ ধর এখানে I2 বাই হচ্ছে I0, তো I0 তো সেম থাকবে, জাস্ট উপরে একটা 2 চলে আসবে। তো আমি যদি উপরে 2 দেই, খেয়াল করো, তাহলে এটা আসতে হচ্ছে 70 71 ডেসিবেল। তো এটা দ্বিগুণ কি হইলো? একদমই দ্বিগুণ হয় নাই, মাত্র হচ্ছে 3 ডেসিবেল বাড়ছে। তো এটা কিন্তু এখানে বলছে যে এখানে এটা দ্বিগুণ হবে, এটা সবাই একটু তুলে নাও যে এটা দ্বিগুণ হবে কিনা। তাহলে মোটামুটি আমরা সবই করে ফেলছি এগুলো, হ্যাঁ এগুলো সবই করে ফেলছি। এটা কিন্তু দশমিক, অনেকে ভাবতে পারো যে ভাই দশমিক লেখা যাবে না নাকি? অবশ্যই যাবে, এটা 70.88 আসছিল, তো তুমি এটাই লেখো, নো প্রবলেম, 71 লেখার দরকার নেই। অনেকে কনফিউজ থাকে যে, তবে সাধারণত আমরা পূর্ণ সংখ্যা লিখে থাকি ডেসিবেলের এগুলো, তাহলে 71 ডেসিবেল। তো আমার কিন্তু দ্বিগুণ হওয়ার কোনো সুযোগই নাই, তাই না? তার মানে তীব্রতা যদি বাড়ে, দ্বিগুণ হয়, যেটাই হোক, তীব্রতাটা আগে বের করবো আলাদা করে, করে ওইটা হচ্ছে আবার এখানে বসায় দিলে নতুন তীব্রতা লেভেল পাওয়া যাবে। বোঝা গেল? তো আমি তরঙ্গ চ্যাপ্টার মোটামুটি যেগুলো আসতে পারে আমি সব ধরনের প্রবলেমই করাইছি। এখানে একটা টাইপের প্রবলেম নাই, দ্যাট ইজ হচ্ছে বিট না রাখা, বিটের ম্যাথগুলো যে মোম লাগানোর আগে পরে, তো এটা না রাখার এখানে উদ্দেশ্য হচ্ছে আমি যখন সৃজনশীল প্রশ্নগুলো চেক করছি বিগত কয়েক বছরে, আমি বিটের অঙ্ক তেমন একটা পাই নাই, তো বিট থেকে এমসিকিউ আসে। তো এই ভিডিওটার মেইন পারপোজ হচ্ছে
সৃজনশীলে তুমি যেন অন্তত মানে এই চ্যাপ্টারগুলো থেকে কমন পাও। এবং এই যে ভিডিওটাতে আমি যে 5টা বা 6টা প্রবলেম দিয়ে ভিডিওটা বানাইছি, এই কয়টা অঙ্ক যদি কেউ প্রপারলি বুঝে যায়, করে যায়, তরঙ্গ থেকে তার আর কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। ঠিক আছে, তো সবাই ভিডিওটা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর এখানে আমি আবার বলতেছি, তোমাদের টেস্ট পেপারগুলোতে কিন্তু তরঙ্গের একাধিক ম্যাথে ভুল আছে, বিশেষ করে ইকুয়েশনের ম্যাথগুলো ভুল আছে। সো আমার এই ক্লাসটা দেখলে এই ভুলগুলো আশা করি তোমরা কারেক্ট করে ফেলতে পারবা। তো সবাই তাহলে দেখো ভিডিওটা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।